চলুন আবারও ফিরে যায় আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সোহেল মেহেদীর কাছে। আবারও স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম যে আপনার সম্প্রতি যে নতুন গান এভাবে কাঁদাবে, সেই গানটা আসলে শুনেই আজকের সকালটা শুরু করতে চায়। গানটি একটু স্যাড মোডের গান। গানটির কথা লিখেছেন জামাল রেজা, সুর করেছেন অভি আকাশ, আর কম্পোজিশন করেছে রেজওয়ান শেখ। এভাবে আমাকে তুমি কাঁদাবে ভাবিনি তো আগে, এভাবে আমাকে তুমি কাঁদাবে ভাবিনি তো আগে, তারপরও তোমাকে কেন এত যে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, এভাবে আমাকে তুমি কাঁদাবে ভাবিনি তো আগে। চমৎকার। আসলে অন্যকে আকৃষ্ট করার মতো একটা চমৎকার ব্যাপার আছে এই গানটাতে। খুব সহজে এই গানটার প্রতি একটা চুম্বক কাজ করছে। সুন্দর সকাল শুরু হয়ে গেছে আপনার সাথে। 1.5 যুগেরও বেশি সময় ধরে আসলে গানের সাথে আপনি রয়েছেন, আমাদের সুন্দর সুন্দর গান দিচ্ছেন। শুরুতে চ্যালেঞ্জগুলো কেমন ছিল? আসলে শুরুর চ্যালেঞ্জ প্রত্যেকের জীবনেই একটু কঠিন, কারণ ওই সময় তো সবকিছুই নতুন, সবকিছুই কঠিন লাগে। এখন সবকিছু যতটা সহজ আমার কাছে, আজকে যে ছেলেটা বা যে মেয়েটা শুরু করছে, ইন্ডাস্ট্রিতে পা রাখছে, তার কাছে অবশ্যই কঠিন। কিন্তু এখন অনেক উইং আছে, অনেকগুলি শাখা প্রশাখা আছে, যে কোনো একদিক থেকে যদি সে গেইন করে, বের হয়ে আসতে পারে, তার প্রতিভা বিকশিত করতে পারে, তাহলে সে তার জায়গা করে নিতে পারে। কিন্তু আমাদের সময় সেই ক্ষেত্রটা ছিল খুবই কম। হয় অডিও ক্যাসেট, না হলে ফিল্মের গান। আর স্টেজ শো তখনও ছিল, এখনো আছে। কিন্তু এখন যেমন আমরা ইউটিউবে গান করতে পারছি, আমরা ফেসবুকে গান করতে পারছি, আমরা বিভিন্ন অ্যাপসে গান দিতে পারছি, আমি আমার নিজের ফেসবুক আইডিতে আমি করতে পারি। যদি কেউ ভালো করে, আমরা অনেক সময় দেখি যে আমরা কেউ দেখা যাচ্ছে বাসায় বসে অজপাড়া গায়ে থাকে, কিন্তু হারমোনিয়াম নিয়ে বসে একটা গান সে তার আইডিতে বা অন্য কারো আইডি থেকে সেটা আপলোড করছে, সেটা দেখা যাচ্ছে রাতারাতি না হলেও আস্তে আস্তে সেটা ভালোটা মানুষের কাছে আস্তে আস্তে পৌঁছে যায়। তো মানে এই কারণে এখন আসলে অনেক সহজে রিচ করতে পারে মানুষ, যদি সেই জায়গা মতো সে তার প্রতিভাটা কাজে লাগানোর চেষ্টা করে। আমি যদি ভুল না হয়ে থাকি, দীর্ঘ এই ক্যারিয়ারে 400টিরও অধিক গান রয়েছে আপনার ঝুলিতে। উল্লেখযোগ্য গানগুলো সম্পর্কে একটু জানতে চাই। আসলে উল্লেখযোগ্য কোনটা হবে আর কোনটা হবে না এটা তো বলা মুশকিল, কারণ গান তো আমরা প্রতিটা গানই খুব যত্ন করে করি, চেষ্টা করি যে হয়তো এখন মানুষ কোনটাকে যে নিবে আর কোন গানটা মানুষকে আকৃষ্ট করবে, এটা তো অ্যাকচুয়ালি বলা খুবই মুশকিল। তো আসলে উল্লেখযোগ্য গান বলতে যেই গানগুলি মানুষকে টানে, আমার মনে হয় যে হয়তো ওই গানগুলির মধ্যে বিশেষ কিছু থাকে, যে কারণে মাছ বিপুল পছন্দ করে। তো আমার কাছে মনে হচ্ছে যে মানুষ, আমার যেমন যেই গানটা দিয়ে আমাকে মানুষ চিনে, একটু রোমান্টিক ঘরানার গান, মেঘের ভাজে ভাজে, তো ওই গানটি হয়তো মানুষের কাছে ভালো লাগছে, যে একটু ফিল্মি গানটা বা রিলেট করতে পেরেছে আসলে। রাইট। গান তো পুরোটাই রিলেটের উপর আসলে মানুষের জনপ্রিয়তা বা পছন্দের শীর্ষে যাওয়াটা। এই গানটা একটু শুনতে চাই। এই গানটির কথা সুর অভি আকাশ, কম্পোজিশন আবিদ রনি। এই গানটি আমি আবার নতুন করে রিমেক করব, আমার প্ল্যানিং আছে, একটু বড় ক্যানভাসে করব। একটু সুন্দর অনেক বড় ক্যানভাসে একটা মিউজিক ভিডিও করব। মেঘের ভাজে ভাজে লিখে দিয়েছি তোমায় কত ভালোবাসি, ওই হিমেল হাওয়ায় ভাসিয়ে দিয়েছি তোমার মুখের সেই মিষ্টি হাসি, ভুলিব কেমনে গো আমি আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি, ভুলিব কেমনে গো আমি
আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি, একটা নীল পৃথিবী আছে আমার, দুঃখ নেই সুখ রাশি রাশি, সুখের আলিঙ্গনে মগ্ন রব, সেই আশাতেই বেঁচে আছি। মেঘের ভাঁজে ভাঁজে লিখে দিয়েছি তোমায় কত ভালোবাসি, ওই হিমেল হাওয়ায় ভাসিয়ে দিয়েছি তোমার মুখের সেই মিষ্টি হাসি। ভুলিব কেমনে গো আমি আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি। চমৎকার চমৎকার। কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিলাম, সেই পুরানো দিনে চলে গিয়েছিলাম, একটু আপনাকে এবার পুরানো দিনে নিয়ে যায়। গানের যে আকাঙ্ক্ষা, ভালোবাসা বা গান শেখার যে আগ্রহটা, সেটা কি হুট করে এসেছিল নাকি কোনো বিশেষ কারণ ছিল? আমি যখন স্কুলে ক্লাস 2তে পড়ি, আমার বাবা সরকারি চাকরি করতেন, সেই সুবাদে আমরা বিভিন্ন জেলায় ঘুরেছি বাবার সাথে। তো তখন আমরা সাতক্ষীরা আমার সিলভার জুবলি স্কুলে আমি ভর্তি হই ক্লাস 2তে সম্ভবত। তো তখন আমাকে ওই স্কুলের যে বিভিন্ন হয় না বাৎসরিক নাচ গান ক্রীড়া প্রতিযোগিতা, অ্যানুয়াল যে অ্যাক্টিভিটিসগুলি হয়, ওখানে আমি অংশ নিলাম। দেশাত্মবোধক গান, তারপরে ফোক গান। কারণ আম্মু আমাকে শিখিয়েছিলেন লালন গীতি। ফার্স্ট আমি মানে আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম লালন গীতি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসেছে। তো এভাবেই আমার শুরু। তো আমি মনে হয় সেকেন্ড বা থার্ড হয়েছিলাম। তো আমার টিচাররা এবং আমাকে অ্যাসেম্বলিতে স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমাকে দাঁড় করিয়ে দিতেন। আচ্ছা। তো আমি সবসময় সামনে গাইতাম। তো এভাবে স্যাররা বললো যে আপনার ছেলের তো গলা অনেক ভালো, ওকে গান শেখান। তখন আমার আব্বু আমাকে হারমোনিয়াম কিনে দিল। আচ্ছা। এরপরে মানে আস্তে আস্তে তো আমি আর অনেক পরেই শেখা মানে একাডেমিক্যালি শেখা শুরু করছে হয়তো ক্লাস 5। এরপর আমরা ট্রান্সফার হয়ে আব্বু আসলো চুয়াডাঙ্গা, তারপর আমি শিল্পকলায় ভর্তি হইলাম। দেন আমার ওই মানে ওস্তাদের কাছে যেটা মানে প্রাতিষ্ঠানিকভাবে শুরু হইলো গান শেখাটা। তার মানে ছোটবেলায় শিক্ষকই বুঝে গেছিল যে এই ছেলেটাকে দিয়ে আসলে গানে নিয়ে অনেক কিছু করা সম্ভব, অনেক দূর যাওয়া সম্ভব। ওই বীজটা বপন হওয়াতে আমার ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়ে গেছে এই কারণে যে অ্যাকচুয়ালি এই মিউজিকটা এমন একটা ড্রাগের মতো, এর থেকে বের হওয়ার কোনো মানে পরিত্রাণের কোনো রাস্তা নেই। কারণ আমার বাবা চাইতেন যে আমি সরকারি চাকরিজীবী হই। আচ্ছা, বাবার মতো। তো এই জন্য প্রাতিষ্ঠানিক যে দরকার শিক্ষার, সেটা সর্বোচ্চ যেটা আছে সেটা করেছি, কিন্তু আমার এরপরে চাকরি আর কখনো আমাকে টানেনি। তো আমার বাবার একটা আক্ষেপ ছিল যে উনি আমার আসলে মানে আক্ষরিক অর্থে সেই প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি। এইটা আমার একটা আফসোস, সারা জীবনই বয়ে বেড়াতে হবে। কারণ আসলে এরপরে তো মানে হয়তো সাফল্য এসেছে, সবকিছুই ধরা দিয়েছে, কিন্তু বাবার সেই হাসি মুখটা তো আমি দেখতে পাইনি। এই আফসোসটা আমার রয়ে গেছে। পুরানো কথা মনে পড়লে কষ্টের কথাগুলো মনে পড়ে যায়। একটু সিনেমা নিয়ে কথা বলতে চাই। সিনেমাতেও গান গাওয়া হয়েছে আপনার, সেই প্রসঙ্গে একটু জানতে চাই। সিনেমায় লাস্ট আমি হয়তো বছর খানেক আগে আমার শুরুটা হয়েছিল শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাইয়ের হাত ধরে। তো ওনার ছবিতে আমি ফার্স্ট, তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ছবির নাম ছিল পুলিশ অফিসার। আমার সাথে সহশিল্পী ছিলেন শ্রদ্ধেয় ডলি শান্তনী। তো ওইটা আমার জন্য একটা অনেক বড় প্রাপ্তি ছিল ওই সময়। কারণ ওই সময় ডলি আপা, ওই সময় না এখনো ডলি আপা অনেক বড় স্টার আমার চোখে, সব অনেক বড় স্টার এবং অনেক বড় মাপের একজন গায়িকা। ওনার বেশিরভাগ গানই আসলে ভীষণ জনপ্রিয়। হ্যাঁ, ওনার গলার মধ্যে একটা মধু আছে, মানে উনি জায়গায় ওইটাই একটা অন্যরকম একটা
একটা ফ্লেভার চলে আসে। নতুন নতুন সঙ্গীত শিল্পী জন্ম হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যারা হয়তো নতুন কোনো গান আসলে সেটাকে কভার করছে এবং সেই গানগুলো শুনতে মানে শ্রুতিমধুর হোক আর না হোক সেখানে লক্ষ লক্ষ ফলোয়ার্স জমছে, ভিউজ আসছে। আবার দেখা যাচ্ছে এমন অনেক ভাষা ব্যবহার করে তারা একটি গান বানাচ্ছে যে ভাষাটা হয়তো আমাদের সমাজের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমরা খারাপ ভাষা বলি, কিন্তু সেটাই জনপ্রিয় গান হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের মুখে মুখে আসছে। এই ব্যাপারটা আসলে কেমন হতে যাচ্ছে সংস্কৃতির জন্য? আমি পজিটিভলি নিচ্ছি, কারণ যুগের বিবর্তনে সবকিছুই পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, তো এখন একটা সময় ছিল যে রবীন্দ্রসঙ্গীত এখনো আছে, যেমন সারগাম ধরে একদম নোট, রবীন্দ্রসঙ্গীত তো স্বরলিপি করা, ওইভাবে গাইতে হবে। কিন্তু যে শুনে শুনে যে গাইছে, শুনে শুনে যে গাইছে হয়তো তার দু একটা নোট কিন্তু এদিক ওদিক হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় একটা নোট এদিক ওদিক হওয়াতে দেখা যাচ্ছে ওটা ভালো লাগতেছে। তা এখন যেটা শ্রুতি মধুর সেটাকে তো আমি ইগনোর করতে পারি না। তো এটা নিয়ে অনেক সময় বিতর্ক হয়েছে যে যেমন এই রবীন্দ্রসঙ্গীত যখন ব্যান্ড ঘরানার কারা কম্পোজিশন করেছিল তখন এটা নিয়ে অনেক কথা বলেছিল বোদ্ধারা। কিন্তু আমি মনে করি কি যে মানে সংস্কৃতির কোনো ব্যারিয়ার নাই। আমি অনেক কিছু আমার জেনারেশনকে তো জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে। আমার সামনের জেনারেশনে যারা আছে, এখন নতুন টেকনোলজির সাথে যদি আমি না দেই, আমি যদি পুরনো ওই ঘরানায় শুনতে, ওটা শুনবে না, কারণ এখন তো নতুন সাউন্ড, নতুন টেস্ট। সামনে আর কি কি গান আসতে যাচ্ছে বা কোনো অ্যালবাম তো আর অ্যালবামের তো সময় নাই, এখন তো সিঙ্গেল করতেছি। আর মিউজিক ভিডিও ট্রেন্ডও এখন ওরকম নাই যে সব গান মিউজিক ভিডিও করতে হবে। আমি এক জায়গায় দাঁড়ায় বা স্টুডিওর মধ্যে বসে এখন ওইগুলোই করতেছে। গান বেশ কিছু গান এমন এখন যেহেতু ফোকের একটা খুব আবার একটা ভালো, ফোকের সবসময় ছিল জোয়ার, ফোক তো আমাদের মাটির গান, এটা সবসময়ই এটা আমাদেরকে আনন্দ দেয়, কারণ ফোক তো সেই শহর থেকে গ্রামগঞ্জ সব জায়গায় মানুষের কাছে তো আনন্দ আমাদেরকে বাঁচিয়েও রাখছে। ফোক মাটি তো মাটির সাথে আমাদের সম্পর্ক, তাই তো মাটির গান তো থাকবেই। কিন্তু এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে, যেমন যেই কথাটা বলছিলাম যে ফোক কিন্তু আগেও ছিল, আবার এখনো হচ্ছে, নতুন মোড়কে আসছে, তাই না? তা আমরা একই জিনিস নতুন নতুন মোড়কে পাচ্ছি। তো জিনিসটাকে আমি যত সুন্দর করে প্রেজেন্ট করব, এখন যেই একই আমার এই ড্রেসটা যদি আমি ফুটপাতে আমার যদি ভ্যানের উপরে বেচে, এটার একটা ভ্যালু থাকবে। আর এইটাই যদি কোনো শপিং মলে একদম সুন্দর করে সাজিয়ে রাখে বেচে, প্রেজেন্টেশনটা, তাই না? তা আমি মনে করি যে সেম থিং। দীর্ঘ সময় ধরে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, ইন্ডাস্ট্রি নিয়ে বেশ মানে ভারী ভারী কথা বলছিলাম এবং অনেক কিছু জানতে পেরেছি। শেষ মুহূর্তে একটা কথাই বলবো যে অসংখ্য ধন্যবাদ, এসেছেন আজ, এই জন্যই কথাগুলো আমরা জানতে পেরেছি, দর্শকেরা জানতে পেরেছেন। এই শেষ মুহূর্তে আমাদের দর্শক যারা রয়েছে তাদের কাছ থেকেও আসলে আপনার শুভেচ্ছা বক্তব্য শুনতে চাই এবং শেষ করব একটা গান দিয়ে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমরা অনেক সময় করি কি যে নতুনদেরকে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, মানে অনেক সময় আমরা তাদেরকে অনেক কমপ্লেন না করে তাদের ভুলটা ধরিয়ে দিন এবং তাদেরকে নতুন কিছু করার জন্য উৎসাহিত করুন। আমার মনে হয় অনেক ভালো কিছু হবে এবং অনেক ভালো ভালো গান হচ্ছে, ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে এবং আমরা আশাবাদী যে আরো অনেক ভালো কিছু হবে। বাংলা গান শুনুন, বাংলা গানকে বেশি বেশি উৎসাহিত করুন বা শিল্পীদেরকে উৎসাহিত করুন, তাহলে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা শেষ গান শুনবো, শুনতে শুনতে বিদায় নিব। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ লেখক বার্ট্রান্ড রাসেলের একটি উক্তি বলে আজ বিদায় নেব। তিনি বলেছেন, যুক্তির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কোনো বিষয়ে একদম নিশ্চিত না হওয়া। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আসলে আমার প্ল্যান ছিল অন্যটা, এখন মনে হচ্ছে একটা ফোক গান গাওয়া উচিত। প্রাণের কোকিলা, ও প্রাণের কোকিল রে, তোর মায়া
ভুলিয়া থাকিতে পারি না। আমার পাজর ভাঙা প্রেমের ঢেউ বুঝিতে না পারে কেউ, পাজর ভাঙা প্রেমের ঢেউ, পাজর ভাঙা প্রেমের ঢেউ বুঝিতে না পারে কেউ। পীড়িতের কত যে বেদনা ভুলিয়া থাকিতে পারি না। প্রাণের কোকিলা ও প্রাণের কোকিল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না।